হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আমরা ইন্ডিয়ান পলিটি বা ভারতীয় রাজনীতির যেই পার্টটা তোমাদের জন্য আমরা পড়াচ্ছিলাম অনেক দিন ধরেই, ওটার নেক্সট ক্লাস আমরা নিয়ে এসেছি। মনে রাখবে আমাদের ইউটিউব ক্লাসেসগুলো ফ্রি, তার সাথে তোমাদের কিন্তু আমাদের নোটসগুলো কিন্তু পড়তে হবে। তো ইন্ডিয়ান পলিটিটা আমরা প্রথম শুরু করেছি কারণ এটা খুব খুব গুরুত্বপূর্ণ, স্পেসিফিক্যালি টিপিএসসি আর কোর্টের পরীক্ষাগুলোর জন্য। তেমনিভাবে এসএসসি মধ্যে অনেক কোশ্চেন আসে, রেলওয়েতেও কিন্তু কোশ্চেন কিন্তু অনেক কিন্তু আসে ফ্রম দিস পার্টিকুলার সাবজেক্ট হুইচ ইজ ইন্ডিয়ান পলিটি। তাই কোনোভাবেই এই সাবজেক্টটাকে মিস করলে কিন্তু তোমাদের বা স্কিপ করলে কিন্তু হবে না। তার জন্য আমরা প্রথম ইন্ডিয়ান পলিটি ধরেছি, তারপর জিওগ্রাফি, তারপর হিস্ট্রি, এভাবে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, আজকে আমরা, তোমরা সবাই জানো, লাস্ট ক্লাসে আমরা পার্লামেন্ট অফ ইন্ডিয়া দিয়ে শুরু করে রাজ্যসভাটা আমরা কমপ্লিট করেছিলাম। তোমরা আমাদের লাস্ট ক্লাসগুলো গিয়ে দেখে নিও, সবগুলো ক্লাসকে আমরা ইন্ডিয়ান পলিটির প্লেলিস্ট আছে ওখানে আমরা অ্যাড করে রেখেছি। ঠিক আছে, আজকে টুডে এই ক্লাসটাতে আমরা উই উইল ডিসকাস অ্যাবাউট লোকসভা ভেরিয়াস অ্যাসপেক্টস। ঠিক আছে, কোন কোন আর্টিকেল কি, ভেরিয়াস প্রভিশনস কি, কি কি ফিচার্স আছে। ঠিক আছে, তারপর তোমাদের যেমন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কিছু কিছু এক্সেপশন আছে, সবগুলো আমরা এখানে দেখব। ঠিক আছে, লোকসভা থেকে যা যা কোশ্চেন তোমাদের আসতে পারে সব কিছু আমরা এই ভিডিওতে দেখব, স্ট্যাটিক পার্ট থেকে। ঠিক আছে, স্ট্যাটিক, নট কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট, স্ট্যাটিক পার্ট থেকে যেই পার্টগুলো আসতে পারে ওগুলো আমরা দেখবো। আর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসে আছে, প্লাস কোনোদিন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করালে ওইখানে আমরা কভার করে দেবো। ঠিক আছে, মনে রাখবে এখন কিন্তু পঞ্চায়েত ইলেকশন শেষ, পরীক্ষার ডেট কিন্তু এনি টাইম ইট মাইট বি ডিক্লেয়ার্ড। তাই বি প্রিপেয়ার্ড, মানে টু ফেস এনি এক্সাম উইদিন দিস মান্থ অর ম্যাক্সিমাম বাই দ্য নেক্সট মান্থ, দ্যাট ইজ সেপ্টেম্বর। সেপ্টেম্বরের মধ্যে কিন্তু সব পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা, তাই এখন থেকে কিন্তু তোমরা প্রিপারেশন নাও। ম্যাক্সিমাম শেয়ার করে দিও এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, ওরা যাতে আমাদের এই ক্লাস দেখে যাতে নিজেদের প্রিপারেশনটাকে যাতে বুস্ট করে নিতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দ্য ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যেমন অ্যাসপিরেন্ট হও, যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটস লাগবে, বা ওই চাকরিগুলো প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস বা নোটস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনকে এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাইলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেবো, বেশি সময় নেবো না। তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, গতকালকে থেকে আমাদের অফার শুরু হয়েছে, অ্যাট্রাকটিভ অফার আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসের উপর। কোন কোন পরীক্ষার, যেমন টিপিএসসি, কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2, নবোদয় বিদ্যালয় সমিতি, ট্রাইবাল ওয়েলফেয়ার, আরপিএফ কনস্টেবল, এসআই সহ বিভিন্ন পরীক্ষা, যেমন ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার পরীক্ষাটা, সবগুলোর জন্য তোমরা পরীক্ষা কোনো একটা নাম নাও, সব কিছু নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সো এখন অন অ্যাকাউন্ট অফ ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস উপলক্ষে তোমরা অ্যাট্রাকটিভ অফার পেয়ে যাবে আমাদের এই সমস্ত নোটসের উপরে। তো তোমরা যদি আমাদের থেকে নিয়ে এই নোটসগুলো পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো এবার আমরা শুরু করছি। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও। আর ম্যাক্সিমাম কিন্তু আমরা বলবো, এখানে লেখা কম থাকবে, বলবো বেশি, শুনে শুনে তোমরা লিখবে। সবগুলো কিন্তু রিপিটেড কোশ্চেন্স, যেগুলো বারবার রিপিট হয়েছে বিভিন্ন পরীক্ষায়, বারবার রিপিট হবে আগামী দিনে। ঠিক আছে, মনে রাখবে লোকসভাকে আমরা বলি লোয়ার হাউস, এই নামগুলো কিন্তু আসে। লোয়ার হাউস বলি, আপার হাউস কোনটা? রাজ্যসভা। লোয়ার হাউস হচ্ছে লোকসভা। আরো কিছু কিছু নামে জানি, যেমন ফার্স্ট চেম্বার হিসেবেও বলা হয়, পপুলার হাউস হিসেবেও কিন্তু বলা হয়। সো তিনটে নাম দিয়ে দেবে, বা হাউস অফ দ্য পিপলও কিন্তু বলা হয়, চারটে নাম টোটাল। ঠিক আছে, হাউস অফ দ্য পিপল, লোয়ার হাউস, ফার্স্ট চেম্বার, পপুলার হাউস, এগুলো কিন্তু আসতে পারে। তোমরা সবকিছু নোট করে রাখো। ঠিক আছে, আর ইট রিপ্রেজেন্টস দ্য হোল অফ ইন্ডিয়া, কারণ লোকসভাতে যে মেম্বার্সরা যে ইলেক্ট হয়, ওরা ভারতের জনসাধারণের দ্বারাই ভোটিং এর মাধ্যমে সিলেক্ট করা হয়। তার মানে লোকসভাতে যারাই মেম্বার্স থাকে ওরা হচ্ছে আমাদের ভয়েস, আমাদের আওয়াজ, আমাদের দ্বারা সিলেক্ট করা রিপ্রেজেন্টেটিভস।
বুঝতে পেরেছো? যারা আমাদের হয়ে কথা বলবে, মানে পার্লামেন্টে আমাদের হয়ে, যারা আমাদের ভালোর জন্য যারা কাজ করবে, তার জন্যই বলে হাউস অফ দ্য পিপল। কারণ এখানে যারাই সিলেক্ট হয়ে আসে, দে অল আর সিলেক্টেড বাই ভোটিং, অ্যান্ড ভোটিং কারা করে? দ্য পিপল অফ ইন্ডিয়া, মানে আমরা। ঠিক আছে, মনে রাখবে আর্টিকেল নাম্বার 79 এর পার্ট 5 সব লিখে রাখো। আর্টিকেল নাম্বার 79 এর পার্ট 5 এটা বলে যে পার্লামেন্ট অফ ইন্ডিয়াতে প্রেসিডেন্ট একজন থাকবেন প্লাস দুটো হাউস। লোকসভার কথাও কিন্তু আর্টিকেল নাম্বার 79 কিন্তু বলে। এটা তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে লোকসভা হচ্ছে একটা টেম্পোরারি বডি। টেম্পোরারি বডি মানে অটোমেটিক্যালি এটা ডিসলভ হয়ে যায় 5 বছরের পর। 5 বছর পর পর লোকসভার ইলেকশন হয়। তোমরা রিসেন্টলি দেখেছো 2024-এও ইলেকশন গেছে লোকসভার। সো 5 বছর পর পর অটোমেটিক্যালি লোকসভাটা যেটা চলছে ওটা ডিসলভ হয়ে যায়, মানে ওটা শেষ হয়ে যায়। তার জন্য বলা হয় এটা পার্মানেন্ট, সরি এটা টেম্পোরারি বডি। আর রাজ্যসভাটা হচ্ছে পার্মানেন্ট বডি, কারণ এটা ডিসলভ করা হয় না, ফুললি কোনোদিন ডিসলভ হয় না রাজ্যসভা। ঠিক আছে, ডিফারেন্সটা বুঝতে পেরেছো? সো এটা তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে লোকসভা টেনিউর হচ্ছে 5 বছর এন্ড ক্যান বি এক্সটেন্ডেড ডিউরিং ইমার্জেন্সি। আচ্ছা, তোমাদের একটা এক্সেপশন বলে দেই, যদি কোনো ন্যাশনাল ইমার্জেন্সি আসে, ওই রকম যদি কোনো সিচুয়েশন আসে, তখন এই লোকসভা ডিসলভ হওয়ার থেকে 5 বছর পর যাতে ডিসলভ না হয় তার জন্য এটাকে এক্সটেন্ড করা যায় অনলি ডিউরিং ন্যাশনাল ইমার্জেন্সি, ম্যাক্সিমাম আপ টু 1 ইয়ার। এটাও কিন্তু কোশ্চেন আসে টিপিএসসিতে, এরকম কোশ্চেনই কিন্তু এখন আসছে। কি বলেছে? ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে লোকসভার টেনিউর যেটা 5 বছরে শেষ হয়ে যাওয়ার কথা ছিল ওটাকে এক্সটেন্ড করানো যায় ম্যাক্সিমাম বাই 1 ইয়ার। 1 বছর পর্যন্ত ম্যাক্সিমাম ডিউরিং ইমার্জেন্সি এটা এক্সটেন্ড কিন্তু করা যায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 550। ঠিক আছে, ম্যাক্সিমাম কি বলেছি? 550। এই 550-র মধ্যে 530 জন রিপ্রেজেন্টেটিভ হবে সেই মেম্বাররা যারা নাকি স্টেটের থেকে সিলেক্ট হয়ে আসবে থ্রু ভোটিং। 530 জন মেম্বার রিপ্রেজেন্ট ভেরিয়াস স্টেটস অফ ইন্ডিয়া। আরও 20টা যে সিট বাকি, 20টার মধ্যে মেম্বার্স আসবেন ফ্রম দ্য কেন্দ্র শাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি থেকে, কিন্তু 20 জন মেম্বারকে কিন্তু জায়গা দেওয়া হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বর্তমানে লোকসভা স্ট্রেংথ হচ্ছে 543। এর মধ্যে 530 জন রিপ্রেজেন্ট করে স্টেটকে আর 13 জন রিপ্রেজেন্ট করে ইউনিয়ন টেরিটরিকে। এটা আমরা আগের লোকসভার রাজ্যসভার ক্লাসটা যখন পড়াচ্ছিলাম তখনও কিন্তু বলেছি বর্তমানে লোকসভার স্ট্রেংথ হচ্ছে 543। ঠিক আছে, 530 জন মেম্বার সিলেক্টেড ওখানে হয়ে গেছেন থ্রু ভোটিং, আমরা যে ভোট করেছি লোকসভা ইলেকশনে রিসেন্টলি। আর 13 জন আছেন যেনারা রিপ্রেজেন্ট করে কেন্দ্র শাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরিগুলোকে। ভালো করে কিন্তু মনে রাখবে বর্তমানে লোকসভার স্পিকার হচ্ছেন শ্রী ওম বিড়লা। উনি কিন্তু রি-ইলেক্ট হয়েছেন অ্যাজ দ্য স্পিকার অফ লোকসভা। এটা নিয়ে আমরা নেক্সট স্লাইডে আমরা আলোচনা করব। ঠিক আছে, মনে রাখবে আগে আমরা ম্যাক্সিমাম স্ট্রেংথ কি বলেছি? 550। আগে ম্যাক্সিমাম স্ট্রেংথ ছিল 552। কারণ এই দুটো যেটা এখন নেই, এই দুটো মেম্বারকে কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে কিন্তু রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট কিন্তু নমিনেট করতে পারতো। ঠিক আছে, কিন্তু একটা সংশোধন আনা হয়েছিল, সংশোধনটা হচ্ছে 95th অ্যামেন্ডমেন্ট। 95th অ্যামেন্ডমেন্ট 2009-এ আনা হয়েছিল, যেটা এটার প্রভিশন কিন্তু ভ্যালিড ছিল আপ টু 2020 অনলি। এই অ্যামেন্ডমেন্টটা করে এখন বর্তমানে কিন্তু দুটো মেম্বার্সকে যে রিপ্রেজেন্ট করা হয় ফ্রম দ্য অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ওটা কিন্তু নেই। বর্তমানে মেম্বার আছে 543। তোমাদের কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে স্টেটের যারা মেম্বার লোকসভাতে সিলেক্ট হয়ে যায় ওরা কিন্তু ডাইরেক্টলি ইলেক্ট হয় বাই দ্য পিপল অফ ইন্ডিয়া। মানে ওরা যেই কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়ায় ওই কনস্টিটিউয়েন্সির মানুষ ভোটের মাধ্যমে ওদেরকে সিলেক্ট করে ডাইরেক্ট কিন্তু ওরা লোকসভায় কিন্তু যায়, কারণ ওরা হচ্ছে ওই কনস্টিটিউয়েন্সির মানুষের জন্য ওদের আওয়াজ, ওদের হয়ে কথা বলবে, ওদের ভালোর জন্য কথা বলবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি আর তোমাদের কোনো প্রবলেম নেই। মনে রাখবে ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট আছে একটা, ইউটি অ্যাক্ট বা এটাকে কি বলা হয়? ইউনিয়ন টেরিটরিজ ডাইরেক্ট ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল।
ইউনিয়ন টেরিটরিজ ডাইরেক্ট ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল অ্যাক্ট 1965 1965 সনে এই অ্যাক্টটা পাস হওয়ার পর থেকেই কিন্তু কি হয়, লোকসভার মেম্বার্সরা যারা ইউনিয়ন টেরিটরিকে রিপ্রেজেন্ট করে ওদেরকেও ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করার সিস্টেম কিন্তু চালু হলো, মানুষের ভোটিং এর মাধ্যমে ডাইরেক্ট ইলেকশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি তোমাদের সন্দেহ নেই, যেহেতু মানুষ ডাইরেক্টলি ইনভলভ, ওখানে যারা মেম্বার্স ওদের মানে ওখানে বসানোর জন্য, তার জন্য ইট ইজ কল্ড অ্যাজ দ্য হাউস অফ দ্য পিপল। ঠিক আছে, আশা করি তোমাদের আর কোনো এই জিনিসটা নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই। ঠিক আছে, এইবার নেক্সট তোমায় যারা জানতে হবে এটা হচ্ছে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু লোকসভাকে কিন্তু টেনিউর শেষ হওয়ার আগেই কিন্তু ডিসলভ করে দিতে পারে। আর এই যে চ্যালেঞ্জটা উনি যে ডিসলভ করলেন ওটাকে ইট ক্যান নট বি চ্যালেঞ্জড ইন কোর্ট, এটাকে কোনো কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। ঠিক আছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানে শ্রীমতী দ্রৌপদী মুর্মু, শি হ্যাজ দ্য পাওয়ার টু ডিসলভ দ্য লোকসভা এনি টাইম অ্যান্ড দিস ডিসিশন ক্যান নট বি চ্যালেঞ্জড ইন কোর্ট। ঠিক আছে, আর যেটা তোমাদের আমরা বললাম মানে 5 ইয়ার্স পর্যন্ত এটা টেনিওর, যদি তোমাদের 5 ইয়ার্স শেষ হয়ে যায় অটোমেটিক্যালি ডিসলভ হয়ে যায়। শুধু ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে 5 ইয়ার্স থেকে 6 ইয়ার্স হতে পারে, ম্যাক্সিমাম ইট ক্যান বি এক্সটেন্ডেড বাই 1 ইয়ার। 1976 অ্যারাউন্ড দ্যাট টাইম, বা তোমাদের বলতে পারো যখন ইমার্জেন্সি হয়েছিল ইন্ডিয়াতে তখন কিন্তু দুবার কিন্তু এক্সটেন্ড করা হয়েছিল লোকসভা টেনিওর। ঠিক আছে, আশা করি আর কোনো তোমাদের এটাতে সমস্যা নেই। তারপর আমরা চলে যাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা যখন এখানে তোমাদের বলবো, মনে রাখবে তোমাদের অবশ্যই লোকসভার মেম্বার হতে গেলে মিনিমাম 25 বছর বয়স হতে হবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের 25 বছর বয়স হতে হবে। আর এই যে মেম্বার অফ পার্লামেন্ট, যেটা হচ্ছে তোমাদের যে পার্লামেন্টের ভেতরে যারা বসবেন, ঠিক আছে, এই মেম্বার অফ পার্লামেন্টের যা যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যা যা প্রভিশন, সেটা আমাদের বলে আর্টিকেল নাম্বার 84। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 84। আশা করি আর তোমাদের কোনো সমস্যা নেই। মনে রাখবে যদি কোনো মেম্বার অফ পার্লামেন্টকে যদি ডিসকোয়ালিফাই করার কথা ওঠে, that should be done according to the provisions mentioned under article number 102 of the Indian Constitution. ঠিক আছে, আর্টিকেল নাম্বার 102 of the Indian Constitution। সো এটা তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এখন কোন ক্ষেত্রে ডিসকোয়ালিফাই হয় কোনো এমপি, কোন ক্ষেত্রে, কোন কোন স্পেশাল ক্ষেত্রে, ওইগুলো তোমরা একটু লিখে রাখো। কোনো এমপি যদি ডিসকোয়ালিফাই হয় কোন কোন ক্ষেত্রে, যদি তাকে এক্সপেল করা হয় বাই দ্য হাউস, ঠিক আছে, যদি ও মানে হাউসে যদি অ্যাবসেন্ট থাকে ফর মোর দেন 60 ডেজ, ফর মোর দেন 60 ডেজ যদি অ্যাবসেন্ট থাকে তাহলে হি অর শি শুড ইজ এলিজিবল টু বি ডিসকোয়ালিফাইড। আর ওর যদি ডাবল মেম্বারশিপ থাকে, ডাবল মানে ও রাজ্যসভারও মেম্বার লোকসভারও মেম্বার, ডাবল মেম্বারশিপ থাকলে কিন্তু হি অর শি ইজ এলিজিবল টু বি ডিসকোয়ালিফাইড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি কোনো গভর্নর হিসাবে ওর যদি অ্যাপয়েন্টমেন্ট হয় বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অটোমেটিক্যালি ওর কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার যেই যোগ্যতা ওটা কিন্তু আর থাকে না। ঠিক আছে, মানে হি অর শি শুড বি অনলি দ্য গভর্নর দেন, মানে শুধু রাজ্যপালই হতে পারবে ওই সময়ে। এমপি প্লাস রাজ্যপাল কিন্তু একসাথে কিন্তু হতে পারবে না, অটোমেটিক্যালি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর দুটো হাউস মানে রাজ্যসভা প্লাস লোকসভা, এই দুটো হাউস যখন বসে তখন একসাথে, তখন এটাকে বলা হয় কি জয়েন্ট সিটিং। কোনো আইন, অর্ডিনারি কোনো আইনও যখন পাস করতে হয় তখন কিন্তু এই দুটো হাউসের দ্বারাই কিন্তু পাস করতে হয়। ঠিক আছে, যদি কোনো আইন পাস করার সময় রাজ্যসভা লোকসভার মধ্যে যদি কোনো ডিফারেন্স ইন ওপিনিয়ন থাকে, ফাইনাল ডিসিশন কিন্তু জয়েন্ট সিটিং এর ক্ষেত্রেই কিন্তু নেওয়া হয়। ঠিক আছে, মনে রাখবে জয়েন্ট সিটিং এর ক্ষেত্রে যেহেতু লোকসভার স্ট্রেংথ যেহেতু বেশি, তাই এই সব মিটিং এর ক্ষেত্রে লোকসভাকেই কিন্তু বেশি মানে তোমাদের প্রাধান্য দেওয়া হয় বা প্রাধান্য পায় কিন্তু লোকসভা, কারণ মেম্বার্স বেশি এখানে। ঠিক আছে, রাজ্যসভার তুলনায় মেম্বার্স বেশি। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করে,
যেমন তোমাদের টাকা সংক্রান্ত কোনো ম্যাটার, মানি ম্যাটার্সে কিন্তু লোকসভা কিন্তু রাজ্যসভার থেকে কিন্তু পাওয়ার কিন্তু অনেক বেশি। ঠিক আছে, লোকসভা এক্সারসাইজেস মোর পাওয়ারস ইন মানি ম্যাটার্স। ঠিক আছে, মনে রাখবে লোকসভা যখন কোনো গভর্নমেন্টের বাজেট যখন পাস করে বা কোনো টাকা রিলেটেড কোনো আইন যখন পাস করে, রাজ্যসভা এটাকে রিজেক্ট করতে পারবে না। রাজ্যসভা এটাকে রিজেক্ট করতে পারবে না, ইট ক্যান নট রিজেক্ট ইট। শুধুমাত্র রাজ্যসভা কি করতে পারবে, এটাকে 14 দিনের জন্য ডিলে করতে পারবে বা এটার মধ্যে চেঞ্জ সাজেস্ট করতে পারবে, পুরোপুরি মানা করে ক্যান্সেল করতে কিন্তু বলতে পারবে না। আর এই যে রাজ্যসভা যে চেঞ্জেসগুলো বলবে বা মডিফিকেশন যেগুলো করতে বলবে, সাজেশনগুলো যে দেবে, ওইগুলো অ্যাকসেপ্ট করতেও পারে, অ্যাকসেপ্ট নাও করতে পারে লোকসভা। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে মানতেই হবে রাজ্যসভার চেঞ্জেসগুলো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে কাউন্সিল অফ মিনিস্টার্স অল আর পার্ট অফ দ্য লোকসভা, তোমাদের কিন্তু এটা কিন্তু বুঝতে হবে। মনে রাখবে লোকসভার যারা মেম্বার মানে ওরা যদি বলে যে আমাদের নো কনফিডেন্স, আমাদের কোনো কনফিডেন্স নেই আমাদের কাউন্সিল অফ মিনিস্টার্সের উপরে, দেন নো কনফিডেন্স মোশন যদি ইনিশিয়েট হয়, ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার প্লাস আদার মিনিস্টার্স ইন হিজ ক্যাবিনেট, অল হ্যাভ টু রিজাইন। ঠিক আছে, দে হ্যাভ টু কুইট, বেসিক্যালি নট রিজাইন, দে হ্যাভ টু কুইট। লোকসভাটা হয়ে যাবে তখন ডিজলভ। ইট ক্যান বি ডিজলভ বিফোর 5 years বিকজ ইট ইজ এ টেম্পোরারি বডি। বুঝতে পেরেছো? আর মনে রাখবে এই যে মেম্বার অফ পার্লামেন্ট যারা হয় ওদের শপথ প্লাস স্যালারি কি কি হবে, সমস্ত প্রভিশনস আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 99 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 99 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর থার্ড 3 নাম্বার যেই তফসিল, মাইট বি শিডিউলকে তফসিল বলে বেঙ্গলিতে, থার্ড শিডিউল যেটা আছে, থার্ড শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে যে ওথস এন্ড অ্যাফার্মেশনস অফ পার্লামেন্ট কি করে নেওয়া হবে। আর ও তার স্যালারির ব্যাপারে সমস্ত প্রভিশনস কিন্তু লেখা আছে ইন দ্য আর্টিকেল নাম্বার 99 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, মনে রাখবে প্রেসিডেন্ট মানে শ্রীমতী দ্রৌপদী মুর্মু, শি ইজ দ্য 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। শ্রী নরেন্দ্র মোদী মানে হি ইজ দ্য 14th প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। সবগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। মনে রাখবে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, ভারতের যে রাষ্ট্রপতি, উনি কিন্তু কোনো হাউসের মেম্বার না, না লোকসভা না রাজ্যসভা। ঠিক আছে, আর উনি কিন্তু পার্লামেন্টের সেশনেও কিন্তু উনি বসেন না, কিন্তু উনি কিন্তু পার্লামেন্টের পার্ট। প্রেসিডেন্ট প্লাস 2 হাউসেস মিলেই কিন্তু পার্লামেন্ট হয় অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 79, যেটা আমরা এখানে লিখে রেখেছি, আর্টিকেল নাম্বার 79 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মিটিং কিন্তু অ্যাটেন্ড করে না প্রেসিডেন্ট, কিন্তু আবার শি ইজ এন ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট, মনে রাখবে প্রেসিডেন্ট হচ্ছে হি অর শি ইজ দ্য হেড অফ, মানে কি বলবো, হেড অফ দ্য স্টেট অ্যান্ড দ্য হাইয়েস্ট ফর্মাল অথরিটি ইন্ডিয়ার হচ্ছে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। ঠিক আছে, আর এটা তোমাদের মনে রাখতে হবে। এই যে যারা এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট যারা সিলেক্ট হবে, প্লাস যারা এমএলএ মানে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি যারা বিভিন্ন স্টেটে, ওরা সবাই মিলেই কিন্তু প্রেসিডেন্টকে সিলেক্ট করে। এটা কিন্তু আমাদের প্রেসিডেন্ট যেই ভিডিওটা আমরা বানিয়েছিলাম ক্লাসটা, ওটার মধ্যে কিন্তু আমরা অলরেডি বলেছি। ঠিক আছে, মনে রাখবে যদি কোনো বিল পাস করা হয় আইদার বাই রাজ্যসভা বা লোকসভা বা বোথ হাউসেস অফ দ্য পার্লামেন্ট, ওটাকে কিন্তু মানে ওই বিলটা পাস করলে, মনে রাখবে বিল পাস করলে কিন্তু এটা হয়ে যায় ল। এটা একটা কোশ্চেন টিপিএসসি তে কিন্তু এসছে, এসএসসি তেও এসছে। এই বিল পাস করলে ওটা অ্যাকসেপ্ট হয়ে ইমপ্লিমেন্ট হয়ে যখন ল হবে, যদি প্রেসিডেন্ট অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু এটা ল হয়ই না, আইন হয়ই না, এটা ইমপ্লিমেন্ট হয়ই না। প্রেসিডেন্টের অ্যাপ্রুভেল কিন্তু মাস্ট। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর প্রেসিডেন্ট কিন্তু অবশ্যই লোকসভাকে ডিসলভ করতে পারে। আর বিভিন্ন যেই ইমার্জেন্সি প্রভিশনস আছে বা পার্লামেন্টের যা যাবতীয় কাজ আছে, ওইগুলোর মধ্যে কিন্তু ওনার যেই মানে অ্যাপ্রুভেল, ওটা কিন্তু অনেক কাজে কিন্তু নেওয়া কিন্তু জরুরি। উনি বসেন না মিটিংয়ে, প্রেসিডেন্ট কিন্তু বসেন না, উনি মানে শি ইজ নট দ্য মেম্বার অফ এনি হাউস, কিন্তু শি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট। এর থেকে বাইরে কোনো কোশ্চেন লোকসভা থেকে জিজ্ঞেস করবেন না। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর তোমরা যদি বলতে চাও যে
আরও কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে টু ফর বিং এ মেম্বার অফ দ্য লোকসভা? আমরা কি বলেছি? অবশ্যই 25 বছর তোমাদের বয়স হতে হবে। হি অর শি শুড নট বি লেস দেন 25 ইয়ার্স অফ এজ। ঠিক আছে। আর ওথস অ্যান্ড অ্যাফার্মেশন নিতে হবে যে আমি কনস্টিটিউশন মেনে চলবো, আর আমি সোভরেনিটি ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া আমি রক্ষা করব, বা আমি যা যা কনস্টিটিউশনে বলা আছে সব কিছু আমি ওইগুলো মেনে আমার ডিউটিসগুলো আমি পারফর্ম করব, দেশের জনগণের জন্য আমি কাজ করব। অবশ্যই কিন্তু ওর একটা রেজিস্টার্ড ভোটার হতে হবে in any constituency of India. In any constituency of India, he or she should be registered as a voter. ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে এই লোকসভার যে সিটগুলো এসটি বা এসসির জন্য রিজার্ভ, ওই সিটগুলোতে শুধু ওরাই পাবে যাদের শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্ট যারা অরিজিনালি কিন্তু আছে। ঠিক আছে, অরিজিনালি যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওরাই কিন্তু এসটি এসসি সিটগুলো যেগুলো রিজার্ভ আছে লোকসভাতে ওইগুলোর মধ্যে কিন্তু পাবে। ঠিক আছে, আশা করি এর বাইরে আর কিছু বোঝানোর তোমাদের নেই। তেমনিভাবে পার্লামেন্টের অনেক আরও ফাংশনস আছে, লেজিসলেটিভ ফাংশনস আছে, ফাইন্যান্সিয়াল ফাংশনস আছে, ইলেকটোরাল ফাংশনস আছে, পাওয়ার অফ রিমুভাল ফাংশন আছে, অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনকে তাকে সংশোধন করানোর জন্য বিলটা পাস করতে হয়, সব কিছু। যেমন তোমাদের রিসেন্টলি যেমন তিপ্রাসা অ্যাকর্ডের ভিডিওটা আমরা বানাচ্ছিলাম, তোমরা সবাই জানো 125th অ্যামেন্ডমেন্ট যেটা সব এডিসি পাস করানোর জন্য বলছে, 125তম সংশোধনী যেটা হবে 6th শিডিউলের উপরে, ষষ্ঠ তফসিলের উপরে, ওটাও কিন্তু রাজ্যসভা বা তোমরা বলতে পারো রাজ্যসভার থেকে কিন্তু এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে কিন্তু রেফার করা হয়েছে, তখন থেকে কিন্তু এটা হোল্ডে আছে। সো এটাকে পাস করার জন্য কিন্তু বলা হচ্ছে কোনো কিছু যদি কোনো বিল বা কোনো কিছু যদি পাস করে ওটাকে ইমপ্লিমেন্ট করতে হয়, ফাইনালি কিন্তু প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল কিন্তু নিতে হবে ফর পাসিং এনি বিল অ্যান্ড মেকিং ইট এ ল টু ওয়ার্ক ইন দ্য এন্টায়ার কান্ট্রি। বুঝতে পেরেছো? সো আশা করি এর বাইরে আর তোমাদের কোনো কিছু বোঝানোর নেই ফ্রম লোকসভা। এইবার আমরা দেখবো কি লোকসভা স্পিকার, লাস্ট টপিক আজকের। আমরা আস্তে আস্তেই পড়বো কারণ এই সিরিজটা আমরা শেষ করব, সমস্ত স্ট্যাটিক পার্ট আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করছি। মনে রাখবে লোকসভা স্পিকার যে একজন থাকবে ওনার এই পোস্টের কি কি প্রভিশনস, সো সবগুলো লেখা আছে ইন দ্য আর্টিকেল নাম্বার 93 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। 93 নম্বর আর্টিকেলে লেখা আছে লোকসভা স্পিকারকে বলে, বর্তমানে যিনি স্পিকার আছেন তোমরা ফটো দেখতে পাচ্ছ, ওনার নাম হচ্ছে শ্রী ওম বিড়লা। হি ইজ বিং রি-ইলেক্টেড ইন দ্য মান্থ অফ জুন। এই বছরের জুন মাসে ওনাকে কিন্তু রি-ইলেক্ট করা হয়েছে অ্যাজ দ্য লোকসভা স্পিকার। মনে রাখবে ওনাকে কিছু কিছু মানে এই পোস্টটাকে কি বলা হয়, প্রিন্সিপাল স্পোক্স পারসন অফ দ্য হাউস ইজ দ্য ড্যাশ দিয়ে দেবে, এভাবেই কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়। প্রিন্সিপাল স্পোক্স পারসন অফ দ্য হাউস ইজ দ্য লোকসভা স্পিকার। যদি কোনো পার্লামেন্টারি অ্যাফেয়ার্সে যদি কোনো ডিসিশন নিতে হয়, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এই লোকসভা স্পিকারের ডিসিশনই কিন্তু ফাইনাল। ঠিক আছে, মনে রাখবে এই লোকসভার স্পিকার উনি কিন্তু লোকসভার ভেতরে অর্ডার অ্যান্ড ডেকোরাম হাউসে উনি কিন্তু মেনটেন করেন। ঠিক আছে, বুঝতে পেরেছ? আর মনে রাখবে হি অর শি অনলি প্রিসাইডস ওভার দ্য লোকসভা। উনি হচ্ছেন লোকসভার সেই চেম্বারটার ভেতরে বা হাউসটার ভেতরে উনি হচ্ছেন সর্বেসর্বা, মানে হি ইজ দ্য আলটিমেট অথরিটি। হি অনলি প্রিসাইডস ওভার লোকসভা। উনাকে কে সিলেক্ট করে? লোকসভার যে মেম্বার্স থাকেন, মানে যাদেরকে আমরা সিলেক্ট করি, আলটিমেটলি ওরাই সিলেক্ট করে লোকসভার স্পিকারটাকে। মানে এই উনি যে ইলেকশনের মাধ্যমে যে সিলেক্ট হন লোকসভা স্পিকার, ওই ইলেকশনটাও কিন্তু ফিক্স করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু ফিক্স করে। আর যদি মনে রাখবে এই ভোটিংয়ে যদি কোনো টাই হয়ে যায়, টাই বলতে দুজন কন্টেস্টেন্ট বা তিনজন কন্টেস্টেন্ট ওদের মধ্যে যারা ভোটিং হলো 10-10 করে দুজন ভোট পেল, তখন কিন্তু যারা লোকসভার মানে স্পিকার হি হিমসেলফ ক্যান কাস্ট দ্য ভোট। ওই সময়ে যে স্পিকার থাকবে উনি কিন্তু ভোট কিন্তু কাস্ট করতে পারে। মনে রাখবে ইলেকশনটা কি করে হবে, ইলেকশনটা কবে ডিক্লেয়ার হবে, সবকিছু কিন্তু প্রেসিডেন্টের পারমিশন ছাড়া কিন্তু হয় না। মনে রাখবে লোকসভা স্পিকার উনি যদি রিজাইন করেন, উনি রিজাইন দেবেন টু দ্য ডেপুটি স্পিকার অফ দ্য লোকসভা। ডেপুটি স্পিকারের কাছে কিন্তু উনি রেজিগনেশনটা ওনার জমা দেবেন। মনে রাখবে সবচাইতে প্রথম লোকসভা স্পিকার ইন্ডিয়ার ছিলেন শ্রী জিবি মাভালাঙ্কার, উনি ছিলেন। ঠিক আছে, সবচাইতে প্রথম মহিলা লোকসভা স্পিকার ছিলেন মীরা কুমারী। ঠিক আছে, মনে রাখবে যদি লোকসভা যদি ডিসলভ হয়ে যায়, টেনিউর শেষ হলো বা কোনো কারণবশত যদি ডিসলভ হয়ে যায়,
বুঝতে পেরেছো? ওনাকে লোকসভা স্পিকারকে যদি রিমুভ করা হয় তাহলে 14 দিনের কিন্তু অ্যাডভান্স নোটিশ দিতে হবে। 14 দিনের অ্যাডভান্স নোটিশ কিন্তু দিতে হবে। যখন রিজলিউশনটা ওনাকে রিমুভ করার যখন প্রসেসে থাকবে, অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 96, এই লোকসভা স্পিকার কিন্তু কোনো হাউসে কিন্তু উনি বসতে পারবেন না। ঠিক আছে, মনে রাখবে লোকসভার টেনিউর যখন শেষ হয় তখন নতুন লোকসভা যতদিন সিলেক্ট না হয় ততদিন কিন্তু লোকসভার যে স্পিকার উনি কিন্তু ওনার পোস্টে কিন্তু উনি থাকেন। ঠিক আছে, আর এই যে লোকসভা স্পিকার যিনি ওনার স্যালারি দেওয়া হয় ফ্রম দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে এই লোকসভা স্পিকার কিন্তু কোন লোকসভার মিটিং উনি কিন্তু সাসপেন্ড করতে পারেন। কখন সাসপেন্ড করবেন? যদি 10 ভাগের 1 ভাগ মেম্বার যদি প্রেজেন্ট থাকে তখন ওটাকে বলা হয় কি অ্যাবসেন্স অফ কোরাম। অ্যাবসেন্স অফ কোরাম, এটার ক্ষেত্রে অ্যাবসেন্স অফ কোরাম মানে রিকোয়ার্ড নাম্বার অফ মেম্বারসরা প্রেজেন্ট নেই যে মিটিংটা কন্টিনিউ করা যাবে। ওই ক্ষেত্রে 1/10 মেম্বার যদি অনলি প্রেজেন্ট থাকে আর বাকি 9/10 নেই, তখন কিন্তু দ্য স্পিকার অফ দ্য লোকসভা ক্যান সাসপেন্ড দ্য মিটিং। ঠিক আছে, মনে রাখবে যখন জয়েন্ট সিটিং হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা টিপিএসসিতে অনেকবার রিপিট হয়েছে, যখন বোথ হাউসেস রাজ্যসভা প্লাস লোকসভা যখন জয়েন্ট সিটিং হয় বিভিন্ন যে সমস্ত জিনিসগুলো ডিসকাস করার জন্য, যেখানে লোকসভাকে কিন্তু লোকসভার মানে জিনিসগুলোকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়, যখন জয়েন্ট সিটিং হয় তখন কিন্তু স্পিকারে কিন্তু প্রিসাইড করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কতবার যে এসছে এটা মনে রাখবে। স্পিকারই কিন্তু অ্যালাউ করতে পারে যদি কোনো সিক্রেট সিটিং যদি লাগে হাউসে, আর এই লোকসভা স্পিকারই কিন্তু সার্টিফাই করে মানি বিল, মানে একটা বিলকে মানি বিল হিসেবে সার্টিফাই করে লোকসভা স্পিকার। উনি যখন সার্টিফাই করবে নো ওয়ান ক্যান চ্যালেঞ্জ। মনে রাখবে এই স্পিকারের পোস্টটাকে কিন্তু বলা হয় এক্স অফিসিও চেয়ারম্যান অফ ইন্ডিয়ান পার্লামেন্টারি গ্রুপ অফ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন। কি বলেছি? এক্স লিখে রাখো। দ্য পোস্ট অফ দ্য লোকসভা স্পিকার ইজ অলসো, বা হি ইজ অলসো কল্ড এজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ ইন্ডিয়ান পার্লামেন্টারি গ্রুপ অফ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন। মনে রাখবে এখন যিনি বর্তমানে স্পিকার আছেন উনি হচ্ছেন শ্রী ওম বিড়লা। ঠিক আছে, আর তোমাদের যদি তোমরা বলতে চাও যে মানি বিল বেসিক্যালি তোমরা বলতে চাও মানে তোমাদেরকে বোঝাতে গেলে কি করে বোঝাবো? মনে রাখবে মানি বিলের আর্টিকেলটা দেওয়া আছে আর্টিকেল নাম্বার 110 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। বিভিন্ন ফাইন্যান্সিয়াল ম্যাটার যেমন ট্যাক্সেশন, পাবলিক এক্সপেন্ডিচার, এই সমস্তগুলো সব মানি বিলের মধ্যে কিন্তু ইনক্লুড থাকে। ঠিক আছে, মানি বিলকে কিন্তু শুধুমাত্র লোকসভাতে কিন্তু ইন্ট্রোডিউস করা যায়, এটা লিখে রাখো, আসবে সবগুলো রিপিটেড কোশ্চেন। মানি বিলকে কিন্তু শুধুমাত্র লোকসভাতে কিন্তু ইন্ট্রোডিউস করা যায় অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের রিকমেন্ডেশন নিয়ে কিন্তু মানি বিলকে কিন্তু শুধুমাত্র লোকসভাতেই কিন্তু ইন্ট্রোডিউস করা যায়। এটা কিন্তু অবশ্যই লোকসভাতে পাস করতে হবে বাই সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটি দিয়ে লোকসভাতে কিন্তু পাস করতে হবে। মনে রাখবে আর্টিকেল নাম্বার 110 ডিলস উইথ দ্য মানি বিল, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইস্যুস নিয়ে কিন্তু ডিল করে। ঠিক আছে, মানে যেই সমস্ত একটা বিলের মধ্যে যদি ফাইন্যান্সিয়াল ইস্যুস নিয়ে কোনো ম্যাটার থাকে ওটাকে মানি বিল হিসেবে কিন্তু ট্রিট করা হয়, যেটা লোকসভাতে সিম্পল মেজরিটি দিয়ে কিন্তু পাস করতে হবে রিকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 110 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, সার্টিফিকেশন যদি করে মানি বিলকে লোকসভা স্পিকার, দেন ইট ক্যান নট বি চ্যালেঞ্জড। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। লোকসভা প্লাস লোকসভা স্পিকার থেকে যা যা কোশ্চেন রিপিট হয় বিভিন্ন পরীক্ষায় সবকিছু বুঝিয়ে দিলাম। ধৈর্য ধরে ক্লাসগুলো দেখবে, পরীক্ষায় দেখবে তোমাদের অনেক কিছু কমন পড়বে। ঠিক আছে, চলো এই ছিল আজকের একটা ক্লাস, সবার মাঝে শেয়ার করে দিও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, যেখানে আমরা রিপিটেড মাল্টিপল টাইমস যে কোশ্চেনগুলো রিপিট হয় বিভিন্ন পরীক্ষা ওইগুলো আমরা পড়িয়ে দিলাম। প্লিজ শেয়ার করো, ক্লাসের রেসপন্স ভালো আসলে আমাদেরও সবার টিমের সবার উৎসাহ বেড়ে যায়, না পরের ভিডিওটা আরও ভালো করে করতে হবে। তাই ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেয়। তোমার টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি 3GL, CHSL, MTS স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজের পরীক্ষা, কম্পিউটার অপারেটর প্লাস বিভিন্ন পোস্টের, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডির পরীক্ষাটা, গ্রামীণ ব্যাংক, JRBD2, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের যেই
আরপিএফ এর যে এসআই কনস্টেবল, সফের টিআরএলএম, জেআরবিটি 2, নবোদয় বিদ্যালয় সমিতি, তারপরে ট্রাইবাল ওয়েলফেয়ার সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সবকিছুর আমাদের কাছে নোটস আছে। তোমার যদি নোটসগুলো আমার থেকে নিয়ে পড়তে হয়, এখনো অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার চলছে অন অ্যাকাউন্ট অফ ইন্ডিপেন্ডেন্স ডে 2024। তো তোমরা এক্ষুনি আমাদের এই নোটসগুলো পেতে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নাও। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি রুমকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।